আজকে আমরা যারা তোমরা ধরে নাও বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তারা বলা যায় সাহিত্যের ছাত্র। তোমরা বাংলা নিয়ে পড়ছো মানে সাহিত্য নিয়ে পড়ছো, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। তোমরা এতদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাংলা নিয়ে পড়েছো, সেখানে বাংলা একটা পেপার মাত্র ছিল। কিন্তু এবার বাংলা অনার্স মানে বাংলাকে তোমার শুধু গল্প বা কয়েকটি নাটক, কয়েকটি ছোট গল্প পড়লাম বা কবিতা পড়লাম তা কিন্তু নয়। বাংলা অনার্স মানে বৃহত্তর প্রেক্ষিতে বাংলাকে জানা এবং বাংলার ছাত্র হিসাবে তোমাদের কি করণীয়, তোমাদের কি করা দরকার, কিভাবে পড়াশুনো করা দরকার, এই ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব। প্রথমত, বাংলা সাহিত্যের ছাত্রী হিসাবে তোমাদের জানা দরকার যে সাহিত্যটা কি। যেহেতু তোমরা বাংলা অনার্স নিয়ে পড়ছো, সেজন্য তোমরা বাংলা সাহিত্যের ছাত্রী, সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের জানা দরকার যে সাহিত্য ব্যাপারটা কি, যে সাহিত্য নিয়ে আমি পড়বো সেই সাহিত্যটা কি, আদৌ কি, সেটা আমি কেন পড়ব, এই প্রশ্নটা তোমাদের জানা দরকার। প্রথমত, সাহিত্য শিল্পের অন্তর্গত। তোমরা দেখবে একটা কথা আমরা সবসময় শুনি যে শিল্পী, এই কথাটা আমরা শুনি। যারা গান করে তাদেরও আমরা শিল্পী বলি, যারা ছবি আঁকে তাদেরকেও শিল্পী বলি, আবার যারা ধরে নাও ভাস্কর্য নির্মাণ করে তাদেরকেও আমরা শিল্পী বলি। তো শিল্পী আর হচ্ছে শিল্প, এই ব্যাপারটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানে যারা শিল্প নির্মাণ করেন তারা হচ্ছেন শিল্পী। এবার শিল্পীর মধ্যে কারা কারা পড়ছে, তাহলে আমি বললাম যারা ছবি আঁকে তারা শিল্পী, যারা ভাস্কর্য নির্মাণ করে তারাও শিল্পী, যারা গান গায় অর্থাৎ সঙ্গীত পরিবেশন করে তারাও শিল্পী, যারা সাহিত্য লেখে বা সাহিত্য সৃজন করে তারাও শিল্পী। তো এই বৃহৎ প্রেক্ষিতে দেখা যাচ্ছে অনেকগুলো বিষয় কি হচ্ছে এই শিল্পের মধ্যে উঠে আসছে। তো বলা হচ্ছে শিল্প হচ্ছে ব্যাপারটা যে একজন মানুষ যখন তার প্রতিভা দিয়ে, যখন তার প্রকাশভঙ্গির মধ্য দিয়ে কিছু একটা নির্মাণ করেন, কিছু একটা তৈরি করেন। আমরা যদি সহজ ভাষায় বলি, যেমন একজন শিল্পী, যে গানের শিল্পী যদি আমরা বলি, তাহলে সে কি করবে, গানটাকে সুন্দরভাবে সে পরিবেশন করতে পারে। আবার কেউ কেউ গান লিখতে পারে। তাহলে এই গান পরিবেশন করা আর হচ্ছে নির্মাণ করা দুজনেই শিল্পী। অর্থাৎ প্রকাশের ভঙ্গি দিয়ে যখন মানুষ কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করে তখন সেটা হচ্ছে শিল্প। এই শিল্পটা কি করে হলো এটাও জানা দরকার, যে শিল্পটা কেন মানুষ করছে। ধরে নাও ছবি কেন মানুষ আঁকে, সাহিত্য কেন লেখে, কবিতা কেন লেখে, তারপরে ধরে নাও আমরা দেখি ভাস্কর্য কেন নির্মাণ করছে, কেন, এটা প্রশ্ন হতে পারে। তো যদি অনুসন্ধান করে দেখা যায় তাহলে দেখা যায় মানুষ হচ্ছে এমন একটি প্রাণী বা মানুষ হচ্ছে এমন একটি সৃজনশীল, বলা যেতে পারে জীব, যারা কি করে জীবনের বা আদিম যুগ থেকেই মানুষ তার প্রকাশভঙ্গির মাধ্যমে কি হচ্ছে অনেক কিছু সৃজন করে আসছে। অর্থাৎ মানুষের রক্তের মধ্যে, মানুষের চেতনার মধ্যে, মানুষের চিন্তা চেতনার মধ্যে কি আছে, মানুষের সৌন্দর্য প্রিয়তা লুকিয়ে আছে। অর্থাৎ আমরা প্রকৃতি দেখি, এই প্রকৃতি কার তৈরি, আমরা জানি এই প্রকৃতি হচ্ছেন বিধাতার সৃষ্টি, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি হচ্ছে এই প্রকৃতি। প্রকৃতির একটা অংশ বা প্রকৃতির একটা ভাগ হচ্ছে আমরা। অর্থাৎ প্রকৃতিতে অনেক জীব আছে, অনেক কিছু আছে, অনেক বৈচিত্র্যের মধ্যে আমরাও প্রকৃতির একটা অংশ বা উপাদান বলা যেতে পারে। এই প্রকৃতিকে যখন আমরা দেখি, যখন আমরা পাহাড় দেখি,
যখন আমরা সকালে উঠে দেখা যাচ্ছে রক্তিম লাল সূর্যকে দেখি, তখন আমরা কি হই? আনন্দে উৎফুল্ল হয়ে উঠি। তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তখন আমাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন জেগে ওঠে, আমরা আনন্দিত হই, এই সব হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যারা শিল্পী তারা এই অপরূপ প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে সামনে রেখে তারা কি করতে চান? নিজেকেও প্রকাশ করতে চান। শিল্পীরা ভাবেন বা মানুষের যে চেতনা, মানুষের চেতনার মধ্য দিয়ে মানুষ প্রত্যেক মুহূর্তে নিজেকে প্রকাশ করতে চায়। এই যে প্রকাশের অভিপ্রায় থেকেই এই শিল্পের সৃষ্টি। আজকে যদি আমরা বলি বিজ্ঞান এবং সাহিত্য, এগুলো সমস্ত কিছুই মানুষের কি হয়েছে? মানুষের প্রকাশের অভিপ্রায় থেকে, মানুষের বলা যেতে পারে অনেক প্রচেষ্টা, মানুষের অনেক সাধনা, মানুষের অনেক বলা যেতে পারে মুক্তির প্রকাশ, এই সৃষ্টিগুলো সেজন্য একদিনেই হয়নি। এই সৃষ্টিগুলো কিছু বিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ আদিম কাল থেকে, যেদিন মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, যেদিন মানুষ চাকা আবিষ্কার করেছে, সেদিন থেকে, বা মানুষ যেদিন পশু শিকার করার জন্য অস্ত্র নির্মাণ করেছে, সেদিন থেকেই মানুষের কি হয়েছে? মানুষের এই বুদ্ধির বিকাশ আস্তে আস্তে ঘটতে শুরু করেছে। এই বুদ্ধির বিকাশ থেকে, মানুষের প্রকাশের অভিপ্রায় থেকেই এই শিল্পের সৃষ্টি। বুঝতে পারলাম? তাহলে শিল্প ব্যাপারটা হুট করে হয়নি। এই শিল্প ব্যাপারটা হচ্ছে মানুষের প্রকাশের অভিব্যক্তি। অর্থাৎ ধরে নাও, যে গান গাইছে, সে কেন গাইছে? কারণ সে গানের মধ্য দিয়ে নিজের মনের কথাগুলো, বা গানের মধ্য দিয়ে তার যে গলা বা সুর বা কণ্ঠ, তাকে সে প্রকাশ করতে চাইছে। এই যে প্রকাশের যে অভিপ্রায়, এই অভিপ্রায় থেকেই কি হচ্ছে? শিল্পের সৃজন, অর্থাৎ শিল্পের সৃষ্টি। শিল্প আমরা কি বললাম? অনেক কিছু নিয়ে শিল্প কি হচ্ছে, যেখানে শিল্পকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা সৌন্দর্যের প্রতি কখনো কখনো মুগ্ধ হয়ে শিল্প সৃজন করি। আর একটা হচ্ছে আমরা প্রয়োজনের স্বার্থে করি। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ধরুন আমরা যদি আজকে বিজ্ঞানের কথা বলি, তাহলে বিজ্ঞানটা সেটাও একটা মানুষের শিল্প। আজকে ধরে নাও কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করেছে, সেটাও একটা শিল্প, কিন্তু সেই শিল্পটা আমাদের প্রয়োজনের জন্য, আমাদের ব্যবহারের জন্য সেটা আমাদের কাজে লাগে, কিন্তু সেটা কিন্তু নিছক একটা মানুষের কাজ বা কর্ম নয়, সেটাও একটা শিল্প। একজন বিজ্ঞানী কি করে? তার দীর্ঘ জীবনের সাধনার মধ্য দিয়ে কোনো কিছুকে আবিষ্কার করে, সেই আবিষ্কারটা তার অনেক প্রচেষ্টার ফসল। ঠিক তেমনি অপরদিকে যদি আমরা বলি ভাস্কর্য, অর্থাৎ সৌন্দর্যের জন্য যে শিল্পকে আমরা নির্মাণ করি, সেই সৌন্দর্য হচ্ছে, ধরো নাও একজন ভাস্কর্য, একজন সঙ্গীত শিল্পী, একজন কবি, একজন বলা যেতে পারে চিত্রকর, তারা কিন্তু সবাই কি হচ্ছে, এখানে প্রয়োজনটা কম হচ্ছে, অর্থাৎ গান, ভাস্কর্য নির্মাণ, তারপরে চিত্রকলা, এগুলোতে মানুষের প্রয়োজন কম, কিন্তু এগুলো মানুষের যে আনন্দ, এই আনন্দ প্রকাশের অভিপ্রায় থেকে এই শিল্পগুলো সৃষ্টি। সেই জন্য শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রয়োজনের জন্য শিল্প, যেটাকে আমরা বিজ্ঞান বলছি, আর একটা হচ্ছে আমাদের আনন্দের জন্য শিল্প, সেটা হচ্ছে এই শিল্পটাকে আর্ট অ্যান্ড ক্রাফট আমরা যেটাকে বলি, আর্ট অ্যান্ড ক্রাফট, অর্থাৎ নির্মাণ শিল্প যেটাকে বলা হচ্ছে। তো এই শিল্পের থেকে মানে অনেকগুলো, এই শিল্পটা যেটাকে আমরা সৌন্দর্যের জন্য শিল্প বলছি, সেই শিল্পটার আবার অনেকগুলো কি আছে? অনেকগুলো ভাগ আছে। অনেকগুলো ভাগের মধ্যে যেমন কিছুক্ষণ আগে বললাম, তাহলে একটাকে বলা যেতে পারে সঙ্গীত, ভাস্কর্য শিল্প, চিত্রশিল্প, আর হচ্ছে সাহিত্য। ঠিক এই সাহিত্য, তাহলে এখানে চলে এলো যে আমাদের সৌন্দর্যের জন্য যে শিল্প, সেই শিল্পের একটি পার্ট বা অংশ হলো আমাদের সাহিত্য। এই সাহিত্য যদি সব থেকে যতগুলো শিল্পকলা আছে, তার মধ্যে সাহিত্য হচ্ছে সব থেকেই বলা যেতে পারে সৃজনশীল এবং পরিবর্তনশীল একটা শিল্প। ধরে নাও একজন চিত্রশিল্পী, যিনি কি হচ্ছেন, চিত্র আঁকছেন, ছবি আঁকছেন, সেই ছবিটা কিন্তু স্থির, অর্থাৎ সেই ছবিটা কি হয় না, সেই ছবিটার পরিবর্তন হয় না।
বা একজন ভাস্কর্য বা ভাস্কর্য শিল্পী তিনি যে মূর্তি খোদাই করছেন সেই শিল্পটা কিন্তু পরিবর্তন হয় না, সেটা তিনি যে সময় এঁকে গেলেন সেটাই থেকে যায়। কিন্তু সাহিত্য হচ্ছে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল সাহিত্য? ধরে নাও আজ থেকে 500 বছর আগে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। সেই বৈষ্ণব পদাবলীর যখন পদগুলো এই সময়ে বসে অর্থাৎ 21 শতকের এই আমরা দ্বিতীয় দশকে, অর্থাৎ এটা 2021 মানে দ্বিতীয় দশকে বসে আমরা যখন সেই কবিতাগুলো পড়ব, তখন সেই কবিতাগুলোর মধ্যে কি হবে, পাঠকরা তার নিজেদের খুঁজে পাবে। এই নিজেদের খুঁজে পাওয়ার মধ্য দিয়ে তাহলে 500 বছর আগে কবির যে অভিপ্রায়, সেই অভিপ্রায়টা কি হবে, পুরোপুরি ভাবে চেঞ্জ। অর্থাৎ পাঠক, আমি যদি একটা কবিতা পড়ি বা তোমরা যদি একটা কবিতা পড়ো, তুমি এতদিন ধরে যা কিছু ভেবেছো, এতদিন ধরে তোমার চিন্তা চেতনা অভিজ্ঞতার মধ্যে যেটুকু তোমার অভিজ্ঞতা আছে বা যেটুকু তোমার জ্ঞান আছে বা যেটুকু তুমি বুঝতে পারো, তাকে দিয়ে তুমি কিন্তু সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করো। তুমি কিন্তু 500 বছর আগে বা দেখা যাচ্ছে তুমি 10 বছর আগের কি ঘটনা হয়েছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি কিন্তু সেটাকে দেখার চেষ্টা করবে না। তুমি চেষ্টা করবে তুমি যে সময়ে আছো সেই সময়ের অবস্থা, তোমার চিন্তা চেতনা, তোমার বলা যেতে পারে জীবনের যে তুমি যেভাবে জীবনকে দেখো, সেই প্রেক্ষিতে তুমি কি করবে, সেই কবিতাটা অ্যানালাইসিস করার চেষ্টা করবে। ধরে নাও আমরা যদি চলে যাই আজ থেকে বৈষ্ণব পদাবলীর সেখানেই চলে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে চণ্ডীদাসের একটা কবিতা রাধাকে নিয়ে তিনি লিখেছেন যে রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকে যে একলে, না শোনে কাহারও কথা। তাহলে এই যে লাইন দুটো বা এই যে কবিতাটা, রাধার যে অভিব্যক্তি, এই অভিব্যক্তিকে বর্তমান সময়কালের প্রেক্ষিতে তোমরা যারা ছাত্রছাত্রী তোমরা যখন পড়বে, তখন তার যে অনুভূতি, তার যে অভিব্যক্তি, সেটা কিন্তু তোমরা তোমাদের মতো করে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সেই জন্য সাহিত্য হচ্ছে সবসময় পরিবর্তনশীল। এবং সেটা যখন একজন লেখক, ধরুন আমরা একটা দেখছি, ধরুন এই সময়ে আমাদের যে মহামারীর আমরা এখন মুখোমুখি, এই মহামারীকে নিয়ে অনেকজনে অনেক কবিতা লিখছেন সাপোজ, বা অনেক উপন্যাস লেখা হলো। এবার অনেকজন লিখছে, সবার লেখাটা কি এক হবে? না। কেন হবে না? কারণ সবাই তার নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের চিন্তা দিয়ে, নিজের মতো করে লিখবে। এই যে প্রকাশ, সেই কারণে কি হচ্ছে, সাহিত্যটা সবসময় পরিবর্তন ঘটছে। তো সাহিত্য হচ্ছে পরিবর্তনশীল। এবং সাহিত্যের যে আঙ্গিক, সেই আঙ্গিকের মধ্যে কি থাকে, গানও থাকে, সাহিত্যের মধ্যে চিত্রও থাকে, ছবিও থাকে, সাহিত্যের মধ্যে আবার দেখা যাচ্ছে আমরা যে ভাস্কর্য শিল্পের কথা বলি সেটাও থাকে। কারণ ধরে নাও একজন কবি যখন একটা কবিতা তিনি লিখছেন, মানে পরপর যখন একটা শব্দ বসিয়ে তিনি যখন একটা কবিতা লিখছেন, তখন কিন্তু সেই কবিতাটার মধ্যে একজন ভাস্কর্য যেভাবে পাথরকে খোদাই করে তিনি একটি ভাস্কর্য নির্মাণ করেন, একটি মূর্তিকে নির্মাণ করেন, তেমনি কবিরা কি করেন, তাদের শব্দগুলোকে সংযোজনের মাধ্যমে তিনি একটা কবিতা নির্মাণ করেন। সেজন্য এখানে কিন্তু ভাস্কর্যের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়, চিত্র, মানে আমরা বলি ছবি। ছবিরা কি করেন, কবি যারা হচ্ছে চিত্রশিল্পী, তারা কি হচ্ছে রং আর তুলি দিয়ে তারা ছবি আঁকে। কবিতার ক্ষেত্রেও বা কবির ক্ষেত্রে বা সাহিত্য একটা উপন্যাস বা ছোট গল্পের ক্ষেত্রেও যদি হয়, সেখানে যখন আমরা পড়ব, সেই পড়ার সঙ্গে সঙ্গে দেখবে সেই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে কিছু ছবি বা কিছু যে ঘটনাটা ঘটেছে তার যেন একটা কল্পরূপ, মানে কাল্পনিক একটা রূপ আমরা যেন পড়তে পড়তে নির্মাণ করতে পারি। সেজন্য সেটাও হচ্ছে একটা চিত্র। আবার সঙ্গীত, সঙ্গীত কি হয়, কবিতার মধ্যে কোনো কোনো কবিতা কখনো কখনো গান হিসাবে গাওয়া হয়। আবার দেখা যাচ্ছে যখন উপন্যাস, যখন নাটক, আমরা যখন নাটক তোমরা এমনিতে সিনেমা দেখতে পারো, সেগুলোতে দেখবে সেগুলোর মধ্যে কিন্তু গান থাকে। তাহলে সাহিত্যের প্রেক্ষিতটা হচ্ছে অনেক বড়, যেখানে কি থাকবে, যেখানে ভাস্কর্য থাকবে, যেখানে চিত্র থাকবে, যেখানে সঙ্গীতও থাকতে পারে, এবং সঙ্গে কি থাকবে, মানুষের জীবন সমস্যা। সাহিত্যগুলো যে আমরা পড়বো, কবিতাগুলো যে পড়বো, এগুলো শুধু পার্টিকুলার বা নিছক কোনো গল্প বা কাহিনী নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবন সমস্যা, আমাদের জীবনকে দেখার অভিপ্রায়। আমাদের জীবনকে দেখার অভিপ্রায় মানে আমরা এই সময়ে দাঁড়িয়ে, ধরে নাও আমরা যারা ছাত্র বা ছাত্রী,
যারা আছি তারা এখনো জীবনকে বুঝতে শিখিনি। সাপোজ তাহলে দেখা যাচ্ছে আমি যখন একটা গল্প পড়বো, ধরুন আমি চলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প, সেই দেনা পাওনা দেখা যাচ্ছে পণ কেন্দ্রিক একটি গল্প। সেখানে একটি মেয়ে, তার কি হচ্ছে, বিয়ে যখন হচ্ছে, বাবা যখন তাকে পুরোটা পণের টাকাটা পুরোটা দিতে পারছে না, তখন কিন্তু কি হচ্ছে, তখন দেখা যায় যে সেখানে কিন্তু শ্বশুর বাড়ি থেকে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হয়। তাহলে এই সময়ে বসে 21 শতকে বসেও আমরা যখন পেপারের কাগজগুলো বা পাতাগুলো উল্টাই, তখন কিন্তু সেই চিত্র আমাদের সামনে ভেসে ওঠে বা আমরা সেই ছবিগুলো কিন্তু পাই, তাই তো? তাহলে দেখা যাচ্ছে এই যে দৃষ্টিভঙ্গি, তাহলে আমরা কি হচ্ছে, আমরা জীবনকে দেখতে পাচ্ছি যে যে মানুষ কতটা কি হতে পারে, মানুষ কতটা প্রয়োজনের স্বার্থে বা মানুষ কতটা শুধু পাওয়ার জন্য কি হয়, মানুষ হয়েও মানুষের জন্য কি করে, মানুষের জীবন বা মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য কি হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা জানি নারী ও পুরুষ দুটি হচ্ছে সমান, কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলার আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে অবহেলিত হতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এই ধারণাটা কি হচ্ছে, আমরা কিন্তু একটা গল্প পড়লে সেটা থেকে বুঝতে পারবো, তাই তো? তাহলে আমরা দেখছি সেই দেনা পাওনা গল্পে, তাহলে সেই মেয়েটিকে, নিরুপমা, তার যখন বিয়ে হলো, তার পণের টাকা শোধ করতে না পারার দরুন তাকে কি হয়েছে, শ্বশুর বাড়ি থেকে তাকে অবহেলা করা হয় এবং শেষে তার নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তার মৃত্যু হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ের জীবন কিন্তু এখানে একটা পণের টাকার উপরে, অর্থাৎ তার টাকা কড়ির উপরে তার জীবনটা নির্ভর করছে। তাহলে আমরা এই সময় দাঁড়িয়ে তাহলে সেটা রিয়েলাইজ করতে পারবো যে জীবনটা সহজ কিছু নয়, এই জীবন খুব জটিল এবং বলা যেতে পারে অনেকটা বলা যেতে পারে বিপদ মুখর, মানে প্রত্যেক মুহূর্তে মানুষের জীবনে কি হতে পারে, একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। সেজন্য কি হচ্ছে, এই দিকগুলো সাহিত্য কিন্তু আমাদের সামনে তুলে ধরবে। অর্থাৎ একটা সমস্যা আছে, আর একটা সমস্যাকে আমাকে দেখাতে সাহায্য করবে। সেজন্য সাহিত্যের যে সংজ্ঞা, সাহিত্যের যে বলা হচ্ছে অর্থ, সাহিত্য ব্যাপারটা কি, তখন সেখানে বলা হচ্ছে সাহিত্য হচ্ছে মানুষের মনের, মানে হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতার প্রকাশ। অভিজ্ঞতা, আমরা যা দেখি, সেই দেখার পর আমাদের যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা দিয়েই কি হচ্ছে, কবিরা বা সাহিত্যিকরা কি করেন, তার কাব্য, কবিতা, উপন্যাস নির্মাণ করেন। সেজন্য বলা হচ্ছে সাহিত্য হচ্ছে কবির বা লেখকের বা নাট্যকারের তার জীবন অভিজ্ঞতার ফসল। বুঝতে পারলাম? সাহিত্যটা এমন কিছু নয় যে যে কবিরা আকাশ থেকে বা একেবারে কাল্পনিক কোনো বিষয়কে নিয়ে তারা কবিতা লিখলেন, সেটা কিন্তু হবে না, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। সাহিত্য হচ্ছে আমাদের জীবনের সঙ্গে যুক্ত, আমাদের চেতনার সঙ্গে যুক্ত, আমাদের বলা যেতে পারে আমাদের সৌন্দর্য এবং অনুভূতির সঙ্গেই যুক্ত। সেজন্য সাহিত্যটাকে বুঝতে হবে আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে, আমাদের চেতনা দিয়ে, আমাদের প্রখর দৃষ্টিভঙ্গি দিয়ে। আমাদের যদি দেখার চোখ না থাকে তাহলে কিন্তু সাহিত্য পড়াটা হবে না। তোমরা যদি বলো শুধু আমি নোট মুখস্থ করব, তাহলে কিন্তু সাহিত্যটা নয়। সাহিত্যটা পড়তে হবে, গল্প, উপন্যাস, ছোট গল্প, সেগুলো পড়ার পর তোমাকে রিয়েলাইজ করতে হবে, তোমাকে ভাবতে হবে যে এটা কি করে হচ্ছে। তোমাদের যদি এই প্রশ্নটা থাকে, তাহলে কিন্তু সাহিত্যের ছাত্রী হিসাবে তোমরা কিন্তু সেই জায়গাটাকে যথাযথভাবে কি করতে পারবে, সেই জায়গাটা থেকে যথাযথভাবে তোমরা একজন সাহিত্যের ছাত্র বা ছাত্রী বা সমালোচক হয়ে উঠতে পারো। যদি সাহিত্যটাকে রিয়েলাইজ করতে না পারো, তাহলে কিন্তু শুধু নোট মুখস্থ করে দেখা গেল আমি বাংলা পড়েছি, কিন্তু আমার কিন্তু সাহিত্যের যে অভিপ্রায় সেটা কিন্তু আমার অর্জন নাও হতে পারে। সেজন্য পড়াশোনাটা একটু অন্য দৃষ্টিভঙ্গি বা চিন্তা চেতনাকে সামনে রেখে আমাদের করতে হবে। আমাদের প্রথম প্রচেষ্টা হবে, সাহিত্যকে আমি জানতে চাই, আমি জীবনকে জানতে চাই, আমি জানতে চাই আমার চারপাশের যে সমাজ জীবন, আমার চারপাশের যে জীবনের যে গতি প্রকৃতি, সেটাকে জানার জন্য আমার এই সাহিত্য চর্চা। তাহলে সাহিত্য চর্চা এই ব্যাপারটা বললাম। এবং সাহিত্য কাকে বলে সেই প্রসঙ্গে অনেক মতামত আছে,
অনেক প্রসঙ্গ আছে। এখানে দেখা যাচ্ছে দুটো মতামত, একটা পাশ্চাত্যের, কারণ আমরা জানি যে পাশ্চাত্য বলতে ইউরোপ কান্ট্রিগুলো, তাদের যে মতামত সেই একটা মতামত আছে, এবং আমাদের ভারতীয় একটা মতামত আছে। আমাদের ভারতীয় যে মতামত, সেই মতামতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সাহিত্য জ্ঞানের বিষয় নয়, সাহিত্য হচ্ছে ভাবের বিষয়। সাহিত্য ভাবের বিষয়। একটা মানুষ কি করে, যখন শখের জন্য একটি বাগান নির্মাণ করে এবং সেই ফুলগুলো যখন ফোটে, তখন কি হচ্ছে, মানুষটি আনন্দে উদ্বেল হয়ে ওঠে। এই যে আনন্দে উদ্বেল হয়ে ওঠা, এই ব্যাপারটাই হচ্ছে সাহিত্য। অর্থাৎ তিনি বলতে চাইছেন সাহিত্য পড়ে তুমি, আমরা যে জ্ঞান বলি, ধরে নাও যদি বলা হয় বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কে, এই যে একটা প্রশ্ন করা হলো, তার উত্তরটা যখন তুমি জানবে, সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে নলেজ। বুঝতে পারলাম? কিন্তু যখন আমি একটা ছোট গল্প পড়লাম, ছোট গল্প পড়ে যখন ঘটনাটা আমি দেখছি, সেই ঘটনাটার সঙ্গে তুমি কিন্তু বাস্তবের কোনো ঘটনাকে হুবহু মেলাতে পারবে না। সেজন্য সেটা হচ্ছে ভাবের বিষয়, আমাদের অন্তরের বিষয়, আমাদের বলা যেতে পারে অনুভূতির বিষয়। সেই জন্য সাহিত্যটাকে পুরোপুরি ভাবে জ্ঞান বলা বা বলা যেতে পারে নলেজ বলা যাবে না। দ্বিতীয়ত, পাশ্চাত্যের যারা, বিশেষ করে প্লেটো বলে একজন দার্শনিক ছিলেন, তিনি বলেছেন যে কবিকে কি হচ্ছে, সত্যের রাজ্য থেকে বিতাড়িত করা হয়। ব্যাপারটা কি? তিনি বললেন কবিরা যা দেখেন সেটাকে দেখেই তারা সাহিত্য নির্মাণ করেন, অর্থাৎ বাস্তব জীবনে যা ঘটে সেটাকে নিয়েই তারা কি করেন, কবিতা লেখেন। সেই জন্য প্লেটোর মতে বলা হচ্ছে যে সাহিত্যকে বা কবিকে কি হচ্ছে, তার সত্যের রাজ্য থেকে বিতাড়িত করা হয়। তিনি এটা বলেছিলেন। অর্থাৎ তার মতে ছিল যে কবিরা বাস্তব জীবনে যা দেখেন সেটাকেই নির্মাণ করেন, অর্থাৎ তারা নকল করেন, তারা কি করেন, অনুকরণ করেন। সেজন্য তাদেরকে বিতাড়িত করা হোক, এটা বলা হয়েছে। পরবর্তীকালে প্লেটোর ভাবশিষ্য এরিস্টটলের তোমরা নাম শুনেছ। এরিস্টটল কি হয়েছেন, তিনি অনেক বিষয়, মানে আমাদের বিজ্ঞান বলি, বিজ্ঞানের জীবন বিজ্ঞান বলো, ভৌত বিজ্ঞান বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, যত বিজ্ঞান আছে এবং দর্শন শাস্ত্র আছে, তার কিন্তু বহুমাত্রিক অভিধায় অভিহিত ছিলেন এরিস্টটল। তো এরিস্টটল প্রথমে এসে বললেন যে কবিরা শুধু বাস্তবের যা দেখেন সেটাকেই তারা কি করেন না, তারা দিয়ে সেটা দিয়ে কবিতা লেখেন। ধরুন আমি, কবিরা রাস্তায় দেখলো একটা মানুষ চলে যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তারপরে রাস্তাটা এখন দেখা যাচ্ছে শূন্য, মানুষহীন রাস্তা দেখা যাচ্ছে, খা খা করছে বা রোদে খা খা করছে, এরকম নানা রকম। এটা দেখে কিন্তু কবিরা লেখেন না। কবিরা কি করেন, নানা ধরনের ঘটনা তারা হচ্ছে বাস্তবে দেখেন, দেখার পরে সেগুলোকে অন্তরের যে অভিপ্রায়, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা চেতনা, সেগুলোর দ্বারা তিনি কি করেন, জারিত করেন। আমরা যেমন ভৌতবিজ্ঞানে একটা বিষয় পড়েছি, ভৌতবিজ্ঞানে ধরুন দুটি মৌল বা উপাদান যখন কি হচ্ছে, যদি আমরা সেটাকে মেশাই তাহলে কি হচ্ছে, জারিত হবে, তাই তো? জারিত হওয়ার পরে তারপরে একটা নতুন কোনো উপাদান তৈরি হতে পারে। ঠিক তেমনি কবিরা বা সাহিত্যিকরা তারা বাস্তব জীবনে যা দেখেন সেগুলোকে দেখার পর তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, তার নিজস্ব জীবন দর্শন, সেগুলোকে কি করে, সেগুলোর দ্বারা তিনি জারিত করেন, সেগুলোকে নানাভাবে তিনি উপলব্ধির মধ্য দিয়ে সেটাকে সুন্দরভাবে আগে সাজিয়ে নেন। তারপরে তিনি কি করেন, শব্দ বসিয়ে তিনি বাক্য নির্মাণ করেন। বাক্য, অনেকগুলো বাক্য দিয়ে একটি গল্প, একটি উপন্যাস, একটি নাটক তিনি রচনা করেন, প্রবন্ধ, সমালোচনা গ্রন্থ, এগুলো তারা নির্মাণ করেন বা কবিতা রচনা করেন। সেজন্য সাহিত্যটা শুধু যা দেখলাম তাই লিখলাম সেটা কিন্তু সাহিত্য নয়। সাহিত্য কি করতে হবে, তার মনের যে চিন্তা চেতনার সঙ্গে তার অভিপ্রায় ঘটাতে হবে, তবেই সেটা হচ্ছে সাহিত্য। এই সাহিত্যের যে পরিধি বা এর যে বিস্তার, বা একে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাগ করি, তাহলে এর অনেকগুলো কি পাওয়া যাচ্ছে, শাখা প্রশাখা পাওয়া যায়। প্রথমত কাব্য। এই কাব্যকে অনেক সময় কি হচ্ছে, সাহিত্য মানে প্রাচীন যুগে বা যখন দেখা যাচ্ছে সপ্তদশ শতক বা অষ্টম শতক, দেখা যাচ্ছে দণ্ডী সপ্তম শতকে তিনি লিখছেন কাব্যাদর্শ, অর্থাৎ সাহিত্যকে একসময় কাব্য বলা হতো। এখন যেমন শুধু আমরা সাহিত্যকে, কবিতাটাকে আলাদা করে দেখছি, ছোট গল্পকে আলাদা করে দেখছি, উপন্যাসকে আলাদা করে দেখছি, নাটককে আলাদা করে দেখছি, প্রবন্ধকে আলাদা করে দেখছি, আলাদা আলাদা। কিন্তু এক সময় এই সমস্ত কিছুকে শুধু বলছে কাব্য বলা হতো। সেজন্য কাব্য আর সাহিত্য ব্যাপারটা, অনেকেই বলে থাকে যে কাব্য আর সাহিত্য ব্যাপারটা কি এক,
যদি আমরা প্রাচীন যুগের বা মধ্যযুগের চিন্তা চেতনা অনুসারে দেখি তাহলে কাব্য সাহিত্য এক, কিন্তু আধুনিক যুগের প্রেক্ষিতে যে সাহিত্য একটা হচ্ছে বৃহত্তর পরিধি এবং সাহিত্যের সেই বৃহত্তর পরিধির একটি উপাদান বা একটি সাহিত্য শাখা হলো কাব্য বা কবিতা। হ্যাঁ, ঠিক সেরকম ভাবে আমরা যদি বিভিন্ন সাহিত্য শাখা দেখি তাহলে কবিতা পাচ্ছি, উপন্যাস যেটাকে আধুনিক কথা সাহিত্য বলে, উপন্যাস পাচ্ছি, ছোট গল্প পাচ্ছি, নাটক পাচ্ছি, প্রবন্ধ পাচ্ছি এবং সমালোচনা সাহিত্য পাচ্ছি। এটাই হচ্ছে এই সাহিত্যের পরিধি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। তোমাদের এই প্রশ্ন করি। বলো স্নেহা গিরি, তুমি বাংলা কেন নিয়েছো? বলো, বাংলা যে পেপারটা তুমি যে নির্বাচন করেছো কেন? স্নেহা, স্নেহা আনমিউট করো। বলো। বাংলা ভালো লাগছে, ভালো লাগার থেকে নিয়েছো তাই তো? বেশ। দীপাকর, নিপা, তুমি কেন বাংলা নিয়েছো? ছোটবেলা থেকে জানার ইচ্ছে ছিল, মানে বাংলা নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তারপর যে সাহিত্য, তারপরে ক্লাস 12 যে আমরা পড়েছি ওগুলা নিয়ে মানে বাংলা পড়ার মতো পুরো ইচ্ছে ছিল আমি। তারপরে আমি বাংলা অনার্স নিয়েছি। বেশ। অন্যরা যারা ভিডিওটা অন করো সবাই। ধৃতি রয়, বলো কেন নিয়েছো বাংলা? কেন নিয়েছো? ধৃতি রয়, ধৃতি রয়, ধৃতি রয়। ইয়েস স্যার। বলো বাংলাটা কেন নিলে? স্যার ভালো লেগেছিল। ভালো লেগেছিল না লাগবে, কোনটা? ভালো লাগবে, হ্যাঁ ওইটাই। ভালো লাগার থেকে সবাই নিয়েছো। হ্যাঁ হ্যাঁ। লেখো কবিতা, টবিতা কেউ লেখো কবিতা। এখানে কি কারো ইচ্ছে আছে? না, এখন সেরকম ভাবে নাই। এখানে কি করার না।